এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম। আসন্ন মধ্যপ্রাচ্য সফরে ফিলিস্তিনি স্বীকৃতি দিতে পারেন ট্রাম্প, জানিয়েছেন রিপোর্ট। ইসরায়েলের বিরুদ্ধে রুখে দাঁড়াতে মুসলিমদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান খামেনির। 3 বার একতরফা যুদ্ধবিরতি ঘোষণা করেছে কিয়েভ, তা লঙ্ঘন করেছে, জানিয়েছেন পুতিন। যুক্তরাষ্ট্রের সাথে আলোচনার চতুর্থ ধাপও কার্যকরী, জানালো ইরান। পাকিস্তানের সামরিক সক্ষমতায় ভারত অপ্রস্তুত, খানিকটা বিস্মৃত, জানিয়েছেন ব্রিটিশ বিশ্লেষক। তুরস্ক যে কারণে ভারতের বিরুদ্ধে প্রকাশ্যে পাকিস্তানকে সমর্থন দেয়। আসন্ন মধ্যপ্রাচ্যের সফরে ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে পারেন ট্রাম্প, জানিয়েছেন রিপোর্ট। সৌদি আরবে আসন্ন উপসাগরীয় মার্কিন শীর্ষ সম্মেলনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে পারেন। নাম প্রকাশে অনিচ্ছুক কূটনৈতিক সূত্রের বরাদ্দে মধ্যপ্রাচ্য ভিত্তিক মার্কিন সংবাদ মাধ্যম মিডিয়া লাইন এ তথ্য জানিয়েছে। রাশিয়া এবং মধ্যপ্রাচ্য, আফ্রিকা এবং এশিয়ার বেশিরভাগ দেশ সহ 147টি দেশ ফিলিস্তিনকে একটি সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে। তবে বেশিরভাগ পশ্চিম ইউরোপীয় দেশ এবং যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে এটিকে রাষ্ট্র হিসেবে বিবেচনা করে না। অনেক দেশ ইসরায়েল ফিলিস্তিন সংঘাত সমাধানের উপায় হিসেবে ফিলিস্তিনের স্বীকৃতি দাবি করেছে। নাম প্রকাশে অনিচ্ছুক উপসাগরীয় এক কূটনৈতিক সূত্র মিডিয়া লাইনকে বলেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফিলিস্তিন রাষ্ট্র এবং এটিকে আমেরিকান স্বীকৃতি প্রদানের বিষয়ে একটি ঘোষণা জারি করবেন। হামাসের উপস্থিতি ছাড়াই একটি ফিলিস্তিনের রাষ্ট্র প্রতিষ্ঠা করা হবে। সূত্রটি আরও বলেছে, এই ঘোষণা মধ্যপ্রাচ্য ক্ষমতার ভারসাম্য পরিবর্তনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা হবে। এর মাসের শুরুতে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নির সঙ্গে বৈঠকের সময় ট্রাম্প যে মন্তব্য করেছিলেন তা নিয়ে জল্পনা কল্পনার মধ্যে এই প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে। ইসরায়েলের বিরুদ্ধে রুখে দাঁড়াতে মুসলিমদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান খামেনির। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ইসরায়েলি সরকার এবং তাদের সহযোগী মিত্রদের বিরুদ্ধে ইসলামী দেশগুলিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন। শনিবার 10 মে তেহরানে হাজার হাজার শ্রমিকের উপস্থিতিতে এক সমাবেশে তিনি বলেন, গাজা এবং সমৃদ্ধ ফিলিস্তিনি শাসক গোষ্ঠীর নৃশংসতা উপেক্ষা করা যাবে না, তাই সমৃদ্ধ বিশ্বের উচিত তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানো। খামেনি বলেন, কিছু মন্তব্য ভিন্ন ইঙ্গিত দেওয়ার জন্য করা হয়েছে। বাস্তবতা হলো নির্যাতিত ফিলিস্তিনি জাতি এবং গাজার বাসিন্দারা কেবল ইসরায়েলি শাসন ব্যবস্থায় নয়, বরং মার্কিন যুক্তরাষ্ট্র ও ব্রিটেনেরও মুখোমুখি হচ্ছে। মুসলিম রাষ্ট্রগুলিকে এই বিভ্রান্তি এড়াতে এবং এই গুরুত্বপূর্ণ ইস্যুতে মনোযোগ কেন্দ্রভূত রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, বিভিন্ন গজব এবং নতুন নতুন বিষয় এবং অপ্রাসঙ্গিক অর্থহীন কথাবার্তার মাধ্যমে তারা ফিলিস্তিন সমস্ত থেকে মনোযোগ অন্যদিকে সরিয়ে নেওয়ার চেষ্টা করছে। আয়াতুল্লাহ খামেনি আশা প্রকাশ করেন, আল্লাহর কৃপায় ফিলিস্তিন ইসরায়েলি দখলদারদের উপর জয় লাভ করবে এবং ইরানি জাতি অন্যান্য বিশ্বস্ত জাতিগুলোর সঙ্গে হানাদার ও দখলদারদের উপর ফিলিস্তিনের বিজয়ের দিনটি প্রত্যক্ষ করবে। 3 বার একতরফা যুদ্ধবিরতি ঘোষণা করেছি, কিয়েভ তা লঙ্ঘন করেছে, জানিয়েছেন পুতিন। বারবার মস্কোর শান্তি উদ্বেগ লঙ্ঘন সত্ত্বেও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনীয় সরকারকে কোনো পূর্বশর্ত ছাড়াই সরাসরি আলোচনা পুনরায় শুরুর সুযোগ দিয়েছেন। তবে কিয়েভ এই প্রচেষ্টাও লঙ্ঘন করেছে। নাংশি জার্মানির বিরুদ্ধে সোভিয়েত ইউনিয়নের বিজয়ের 80তম বার্ষিকী উপলক্ষে মস্কো সফরকারী বিদেশি রাষ্ট্রপ্রধানদের সঙ্গে একদিনের বৈঠকের পর রোববার 11 মে সকালে পুতিন গণমাধ্যমে কথা বলেছেন। তিনি জানান, রাশিয়ার সংঘাত কমানোর জন্য একাধিক প্রচেষ্টা চালিয়েছে, কিন্তু ইউক্রেন সেই প্রচেষ্টাগুলো ধারাবাহিকভাবে দুর্বল করে দিয়েছে। রুশ প্রেসিডেন্ট উল্লেখ করেন, ইউক্রেন জ্বালানি অবকাঠামোর বিরুদ্ধে হামলার 30 দিনের স্থগিতাদেশ লঙ্ঘন করেছে। তিনি মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে একমত যে কমপক্ষে 130 বার। পুতিন বলেন, রাশিয়া কর্তৃক প্রবর্তিত ইস্টার যুদ্ধবিরতিও পালন করা হয়নি। ইউক্রেনীয় সেনাবাহিনী প্রায় 5000 বার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে। তবুও বিজয় দিবস উদযাপনের জন্য যাকে আমরা পবিত্র মনে করি, আমরা তৃতীয়বারের মতো একতরফা যুদ্ধবিরতি ঘোষণা করেছি। তবে কিয়েভ এই উদ্বেগকে উপেক্ষা করছে। জেলেনস্কি রাশিয়ার বিজয় দিবসের যুদ্ধবিরতি উদ্বেগে সাড়া দেননি এবং প্রায় সঙ্গে সঙ্গে বড় আকারের আক্রমণ শুরু করেছে।
যুক্তরাষ্ট্রের সাথে আলোচনা চতুর্থ ধাপও কার্যকরী, জানালো ইরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, যুক্তরাষ্ট্রের সাথে চতুর্থ দফার পরোক্ষ আলোচনা কঠিন কিন্তু কার্যকর ছিল। রবিবার ওমানের রাজধানী মাস্কাটে তেহরান ওয়াশিংটন আলোচনা চতুর্থ দফার শেষে ভাগায় তার এক্স অ্যাকাউন্টে একটি পোস্টে এই মন্তব্য করেন। বাঘাই বলেন, একে অপরের অবস্থান আরও ভালোভাবে বোঝার জন্য এবং মত পার্থক্যগুলোর সমাধানের জন্য যুক্তিসঙ্গত এবং বাস্তবসম্মত উপায় খুঁজে বের করার জন্য কঠিন কিন্তু কার্যকর আলোচনা হয়েছে। তিনি আরও বলেন, আলোচনার সমন্বয়কারী হিসেবে ওমান পরবর্তী দফার আলোচনার সময় এবং স্থান ঘোষণা করবে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আঞ্চলিক দূত স্টিভ উইটকফ আলোচনাকারী দলের নেতৃত্ব দেন। ওমানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়েদ বদর আল বুসাইদির মধ্যস্থতায় এই আলোচনা শুরু হয়। আলোচনাটি 12 এপ্রিল শুরু হওয়া পূর্ববর্তী দফাগুলির ধারাবাহিকতায় অনুষ্ঠিত হবে, যা 2018 সালে ওয়াশিংটন একটি ঐতিহাসিক পারমাণবিক চুক্তি থেকে সরে আসা এবং তেহরানের উপর কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা পুনর্বহালের পর ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সর্বোচ্চ পর্যায়ের যোগাযোগের সূচনা করে। পাকিস্তানের সামরিক সক্ষমতায় ভারত অপ্রস্তুত, খানিকটা বিস্মৃত, জানিয়েছেন ব্রিটিশ বিশ্লেষক। পাকিস্তানে চীনা প্রযুক্তি নির্ভর যুদ্ধ বিমান ও ক্ষেপণাস্ত্র ব্যবস্থার মুখে ভারতের সামরিক বাহিনী অপ্রস্তুত অবস্থায় পড়ে গিয়েছিল বলে মন্তব্য করেছেন ব্রিটিশ প্রতিরক্ষা বিশ্লেষক অধ্যাপক মাইকেল ক্লার্ক। তিনি মনে করেন, পাকিস্তানের এই শক্তি প্রদর্শনকে ঝুঁকি নেওয়ার ইঙ্গিত হিসেবে দেখছে ভারত। ব্রিটিশ সংবাদ মাধ্যম ক্লাই নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি। অধ্যাপক ক্লার্ক বলেন, পাকিস্তান যে সামরিক সরঞ্জাম ব্যবহার করছে তা দেখে ভারতীয়রা হয়তো খানিকটা বিস্মৃত হয়েছে। পাকিস্তান বেশ কয়েকটি চীনা প্রযুক্তি নির্ভর সরঞ্জাম, বিশেষ করে যে-10 যুদ্ধ বিমান ও HQ-9 এন্টি এয়ারক্রাফট ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে। এসব দেখে ভারত কিছুটা বিচলিত হয়ে পড়ে। তিনি আরও দাবি করেন, পাকিস্তানের একটি যে-10 যুদ্ধ বিমান ভারতের একটি রাফাল যুদ্ধ বিমান ফরাসি নির্মিত ভূপাতিত করেছে বলে ধারণা করা হচ্ছে। পাশাপাশি HQ-9 ক্ষেপণাস্ত্র ব্যবস্থা বেশ কার্যকর প্রমাণিত হয়েছে। ক্লার্কের মতে, পাকিস্তান চীনা প্রযুক্তির সঙ্গে নিজেদের দক্ষতা মিশিয়ে যে সামরিক প্রযুক্তি দেখিয়েছে তা ভারতের জন্য বিস্ময়ের কারণ হয়েছে। তবে ক্লার্ক বলেন, পাকিস্তানের সেনা প্রধান জেনারেল আসিম মনিবের যুদ্ধাংদেহী মনোভাব ভারত প্রত্যাশা করেছিল। ভারতের প্রতিক্রিয়ার একটি বড় অংশ ছিল জেনারেল মুনিরকে শিক্ষা দেওয়ার প্রয়াস। ভারত দেখাতে চেয়েছে তারা যে কোনো সময় পূর্ণ যুদ্ধের জন্য প্রস্তুত। তার কথায় এ প্রস্তুতির অংশ হিসেবে ভারত তাদের একটি পশ্চিমা নৌবাহিনীর বিমানবাহী রণতরী দল করাচি উপকূল থেকে মাত্র 300 মাইল দূরে মোতায়েন করেছে। তুরস্ক যে কারণে ভারতের বিরুদ্ধে প্রকাশ্যে পাকিস্তানকে সমর্থন দেয়। ভারত ও পাকিস্তান যুদ্ধবিরোধী ঘোষণা করেছে, কিন্তু দুই দেশের মধ্যে গত কয়েকদিনের সংঘর্ষ আর সংঘাতে